আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব যে অনার্স প্রথম বর্ষ বলবিদ্যা বইয়ের অধ্যায় 7 কোণার ব্যবস্থা এর একটা প্রশ্নটা হলো ভর কেন্দ্র কি দেখাও যে গতিশীল সিস্টেমের সমস্ত ভরকে ভর কেন্দ্রে কেন্দ্রীভূত বলে মনে হয় এবং সমস্ত বাহ্যিক বল ওই বিন্দুতে প্রযুক্ত আছে বলা হয়। এই প্রশ্নটা বিভিন্নভাবে আসে, তাই আমরা বইয়ে অথবা প্রশ্নগুলো দেখে নিব। এই প্রশ্ন অনেক ইম্পর্ট্যান্ট। বিগত সালগুলো যদি আমরা লক্ষ্য করি তো অনেক সালে আসছে, তো আমরা গুরুত্ব সহকারে এই প্রশ্নটা পড়ব এবং বারবার প্র্যাকটিস করব। তো আমরা এর উত্তর শুরু করি। তো ভর কেন্দ্র কি? ভর কেন্দ্র কোনো সিস্টেমের উপর প্রযুক্ত বলকে একই সাথে কোনো কোণার উপর প্রয়োগ করে কোণাটিকে যে বিন্দুতে স্থাপন করলে ওই কোণার এবং সিস্টেমের স্থানান্তর গতি প্রকৃতি একই হয়, সেই বিন্দুকে ওই সিস্টেমের ভরকেন্দ্র বলে। তো কোনো একটা সিস্টেমের উপর যদি আমরা কিছু বল প্রয়োগ করি, প্রযুক্ত বল, একই সাথে কোনো কোণার উপর প্রয়োগ করে, বল কোথায় প্রয়োগ করব? সিস্টেমের উপর, আবার কোনো কোণার উপর প্রয়োগ করব। আর কোণাটিকে যে বিন্দুতে স্থাপন করলে, কোণাটিকে একটা বিন্দুতে স্থাপন করলে ওই কোণা এবং সিস্টেমের স্থানান্তর গতি ও প্রকৃতি কী হবে? একই হবে, আলাদা হবে না, একই হবে। সেই বিন্দুকে ওই সিস্টেমের ভরকেন্দ্র বলে। তাহলে ওই যে বিন্দুটা, যে বিন্দুতে স্থাপন করলে এই বিন্দুটা হচ্ছে ওই সিস্টেমের, ওই সিস্টেমের ভরকেন্দ্র। এখন আমরা গতিশীল সিস্টেমের সমস্ত ভরকে ভরকেন্দ্রে কেন্দ্রীভূত বলে মনে হয় এবং সমস্ত বাহ্যিক বল ওই বিন্দুতে প্রযুক্ত আছে বলা হয়। এইটা প্রমাণটা করব। তো প্রথমে লিখতে হবে বস্তু বলের প্রভাবে সিস্টেমের গতি। ধরা যাক একটি সিস্টেমের তো আমাদের ভরকেন্দ্রে হচ্ছে একটা সিস্টেম আর হচ্ছে কোণা, আর একটা বিন্দুতে স্থাপন করলে যদি গতি প্রকৃতি একই হয় সেটা হচ্ছে ভরকেন্দ্র। তো আমরা একটা সিস্টেমে n সংখ্যক কোণা আছে, একটি সিস্টেমে n সংখ্যক কোণা আছে যাদের ভর তো একটা সিস্টেমে n সংখ্যক কোণা আছে, এটা আমরা ধরে নিছি যে ধরা যাক একটি সিস্টেমে n সংখ্যক কোণা আছে যাদের ভর m1 m2 m3 mn এবং স্থানাঙ্ক ব্যবস্থায় xy এর সাপেক্ষে স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর যথাক্রমে মানে স্থানাঙ্ক ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর r1 r2 r3, যেহেতু আমরা m3 পর্যন্ত ধরছি
R3 ডট 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 Rn অতএব সিস্টেমের মোট ভর বড় হাতের M n সংখ্যক কোণ আছে যাদের ভর m1 m2 m3 ডট mn এটা আমরা যোগ করলে আমাদের সিস্টেমের মোট ভর পাওয়া যাবে তো আমরা যোগ করি m1 প্লাস m2 প্লাস m3 প্লাস ডট ডট প্লাস mn তাহলে সিস্টেমের মোট ভর আমরা পেলাম এখন সিস্টেমের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর সিস্টেমের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর আমরা যেহেতু মূলবিন্দুর সাপেক্ষে অবস্থান ভেক্টর r1 r2 r3 ধরছি তো সিস্টেমের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর ধরব r হলে আমরা পাই mr সিস্টেমের মোট ভর আর অবস্থান ভেক্টর গুণ করে দিলাম তাহলে একইভাবে আমরা m1 r1 m2 r2 m3 r3 ডট ডট mn rn যোগ করতে পারব m1 r1 প্লাস m2 r2 প্লাস m3 r3 প্লাস ডট ডট প্লাস mn rn এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ আশা করি এখান থেকে আপনারা বুঝলেন না বুঝলে আবার প্রথম থেকে একটু দেখবেন এখন আমরা এই 1 নম্বর সমীকরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করব তো লিখি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তো আমরা যদি এটা অন্তরীকরণ করি তাহলে কি পাবো m তো m তো ধ্রুবক ভরকে তো আমরা ডিফারেন্সিয়েশন অন্তরীকরণ করতে পারি না তাই আমাদের m ঠিক থাকবে তাহলে r কে করব তাহলে dr বাই dt m1 থাকবে dr1 বাই হচ্ছে dt প্লাস m2 dr2 বাই dt প্লাস অতগুলো নিব না শুধু m1 m2 পর্যন্ত নিছি ডট ডট প্লাস mn drn বাই হচ্ছে dt এখন যদি আমরা এটা করি তাহলে কি আসবে m তো ঠিক থাকবে আর dr বাই dt তো দূরত্বকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো অবস্থান বা দূরত্ব একই কথা এটা আমরা জানি যে বেগ পাই তাই আমরা v dr বাই dt হচ্ছে v বেগ v m1 তাহলে একইভাবে এখানে কি হবে v1 প্লাস m2
এখানে হবে v2 যেহেতু r2 প্লাস ডট ডট প্লাস mn এখানে যেহেতু আন n তাই vn। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমরা 1 নম্বর সমীকরণ থেকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করে 2 নম্বর সমীকরণ নিয়ে আসলাম। আর এখানে আমাদের অবস্থান ছিল, অন্তরীকরণ করার পর আমাদের বেগ হয়ে গেছে। এখন আমরা এটা ত্বরণে নিয়ে আসার জন্য 2 নম্বর সমীকরণকে আবার অন্তরীকরণ করব। তো 2 নং সমীকরণকে অন্তরীকরণ করে পাই। তো m dv বাই dt সমান m1 dv1 বাই dt প্লাস m2 dv2 বাই dt প্লাস ডট 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 প্লাস mn dvn বাই হচ্ছে dt। এখন m তো ঠিক থাকবে। তো আমরা যদি বেগকে সময়ের সাথে ভাগ করি তাহলে আমরা কি পাই? বেগ বাই সময় হচ্ছে ত্বরণ। তো ত্বরণ a, এগুলো আমরা জানি। m1 এখানেও সেম, এখানে a1 প্লাস m2 a2 প্লাস ডট ডট mn an। এটা হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ দিব। তো আমরা ma সমান m1 a1 m2 a2 প্লাস ডট 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 প্লাস mn an পেলাম। এখন আমরা একটা কাজ করব। আমরা কি জানি? F সমান ma, এটা হচ্ছে নিউটনের সূত্র। তা আমরা লিখি নিউটনের দ্বিতীয় সূত্র মতে m1 a1 সমান আমরা কি জানি? f। m এ সমান f জানি, তাহলে m1 a1 হচ্ছে f1, m2 a2 এটাও করি ছোট হাতের m2 a2 f2 ডট ডট mn an mn an কি হবে? fn। কারণ যেহেতু এটা n তাই এখানে n, যেহেতু 1 তাই 1, যেহেতু 2 তাই এখানে 2। এগুলো হচ্ছে সিস্টেমের কণাসমূহের ক্রিয়াশীল বাহ্যিক বল। এখন আমরা 3 নম্বর সমীকরণ থেকে পাই এই মানগুলা 3 নম্বর সমীকরণে বসাবো। তো লিখি 3 নং সমীকরণ থেকে পাই। 3 নম্বর সমীকরণ কি? ma
M1 A1 কি F1 প্লাস F2 প্লাস ডট ডট প্লাস Fn। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। এখন এখানে একটু কথা লিখতে হবে, কিন্তু F1 প্লাস F2 ডট ডট Fn F1 প্লাস F2 প্লাস ডট ডট Fn সমান F ext। সিস্টেমের কণাসমূহের যে আমরা কণা নিছিলাম, সিস্টেমের কণা সমূহের উপর লব্ধি নির্দেশ করে। কি নির্দেশ করে? লব্ধি। নির্দেশ করে। তাহলে F1 প্লাস F2 প্লাস ডট ডট Fn Fext সিস্টেমের কণাসমূহের উপর লব্ধি নির্দেশ করে, যা সিস্টেমের উপর ক্রিয়াশীল বহিস্থ বল Fext এর সমান। এই কথাটা লিখতে হবে যে সিস্টেমের কণাসমূহের উপর লব্ধি নির্দেশ করে, যা সিস্টেমের উপর ক্রিয়াশীল বহিস্থ বল Fext এর সমান। এই বহিস্থ বল হচ্ছে Fext এর সমান। এখন আমরা 4 নং সমীকরণ থেকে পাই। তো 3 নম্বর থেকে আমরা 4 নম্বর নিয়ে আসছি, এখন 4 নম্বর সমীকরণ থেকে পাই। সুতরাং 4 নং সমীকরণ থেকে পাই CM লিখতে হবে এখানে Fext। এটা হচ্ছে 5 নম্বর সমীকরণ। তো আমরা 5 নম্বর সমীকরণ পর্যন্ত লেখার পর এখানে লিখতে হবে এই সমীকরণ থেকে দেখা যায় যে এই সমীকরণ থেকে দেখা যায় যে, আপনারা পরীক্ষায় এইভাবে লিখবেন না, পুরো সমীকরণে লিখবেন। বহিস্থ বল একটি বিন্দুভর কি M এর উপর ক্রিয়াশীল। এটাই হলো ভরকেন্দ্র। এটাই হলো ভর কেন্দ্র। কোনো সিস্টেমে এমনভাবে গতিশীল হয় যেন এরা সমস্ত ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। এই কথাটা লিখবেন এখানে। তাহলে আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।